এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী করিডোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা বিভিন্ন দলের নেতাদের। তারেক রহমান বললেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে বিএনপি। অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা। সীমান্ত পেরিয়ে নতুনভাবে শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে, ঠাঁই নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, দাবি বিজিবির। এখনও সৌদি ভিসার অপেক্ষায় 14,000 হজযাত্রী। নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি 13 জন। কর্তৃপক্ষের আশ্বাস, শিগগিরই কাটবে জটিলতা। চাহিদার তুলনায় সবজির যোগান কম, বাড়তি দর প্রায় সব পণ্যের। উল্টো চিত্র উত্তরাঞ্চলের বাজারে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ছোঁয়া খন্দকার। মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ বা এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন তারা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, খুবই ছোট ছোট বিষয়ে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারোর সাথে কথা বলেনি সরকার। বলেন, মানবিক করিডোর নিয়ে বৃহৎ কোনো শক্তির দ্বৈরথে পড়তে চায় না বাংলাদেশ। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার পরস্পরের বিরোধী নয়। বিচার চলাকালীন রাজনৈতিক আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি না করার পরামর্শ দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, করিডোর দেওয়ার সাথে ভূ রাজনীতি ও সার্বভৌমত্বের বিষয়গুলো নিয়ে সরকারকে আরও ভাবতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু জানান, গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার। সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ? আমরা খুবই স্পষ্ট করে বলেছি, যাই হোক না কেন বৃহৎ শক্তির কোনো দ্বৈরথের মধ্যে আমরা পড়তে চাই না। আমাদের ভূ রাজনীতি, আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সে প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে। সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের পক্ষে দেশের প্রতিটি দল, তারপরও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দেবে। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছে, আর এটাই স্বাভাবিক। তারেক রহমান বলেন, 54 বছরের সবচেয়ে বড় দুটি অর্জন 71 আর 24। এ দুটির বার্তা হলো, দিল্লির তাবেদারি করার জন্য এই দেশের জন্ম হয়নি। পলাতক স্বৈরাচার একে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থে প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই এই সরকারের। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যারা বলেছেন, হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি। আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য।
রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বিএনপি। এর ফলে বাড়তে পারে অস্থিরতা, এমনকি নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কারোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে সে প্রশ্নও তোলেন তিনি। বাংলাদেশের মধ্য দিয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ। এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরেই এ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতিসংঘ অবশ্য বলছে বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের সম্মতি ছাড়া এটি করার সুযোগ কম। ফলে স্পর্শকাতর করিডোর ইস্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিএনপি বলছে পুরো বিষয়ে অন্ধকারে তারা। অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই প্রশ্নও তুলছে দলটি। যেহেতু বর্তমান সরকার নির্বাচিত নয়, সেই ক্ষেত্রে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে। প্রথমত বাংলাদেশের জনগণকে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে, রাজনৈতিক দলগুলো আছে, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে। এটা তো একটা কনসালটেটিভ প্রসেস। মতামত না নিয়ে ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা জাতীয় ঐক্যেরও প্রয়োজন আছে এখানে। সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে চীন ও ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়ারও স্বার্থ জড়িত। জান্তা সরকারকে ঠেকিয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাজ্যটি। এমন অবস্থায় করিডোরের বহুমাত্রিক ঝুঁকি মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নন স্টেট অ্যাক্টরের সাথে যেতে গেলে এখানে যুদ্ধরত অবস্থা চলছে। ওখানে প্রতিনিয়ত করিডোরটা কারা সিকিউর করবে, তারা কোনো যুদ্ধে কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়তেছে কিনা, এটা একটা বিশাল ব্যাপার। এবং সেই ধরনের একটা সিরিয়াস এরকম একটা জাতিকে ঠেলে দেওয়া একটা ওখানে অবস্থা। আমির খসরু বলছেন গাজা ও ইউক্রেনের মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পরিণত হয়। কার স্বার্থে, কে বা কারা কেন এমন উদ্যোগ নিচ্ছে তা নিয়েও সন্দিহান দলটি। দেশ যেখানে একটা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে, এই সময় এই ধরনের এই বিষয়গুলো যখন উঠে আসে তখন তো আরো অনেক প্রশ্ন জাগে। তাহলে কেউ কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এবং তার মাধ্যমে কিছু তারা গেইন করছে, অথবা কার স্বার্থে করছে? বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকি এখানে। তারপরে তো এখানে যারা নন স্টেট অ্যাক্টর আছে এখানে, আর যারা এটা সুযোগ সুবিধা নেওয়া, তার তো সুবিধা নেবেই। 2017 সাল থেকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা 10 লক্ষাধিক রোহিঙ্গা নিয়ে সংকটে বাংলাদেশ। ফেরতের আশা নিরাশার মাঝে এই সরকারের কয়েক মাসে নতুন করে রোহিঙ্গা এসেছে প্রায় 1.5 লাখ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আলামিন তালুকদার। রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে 1 মে বিকেলের দৃশ্য। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মির সদস্যরা। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত 60 জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। কক্সবাজারের রুখিয়ার বালুখালীর 5 নম্বর ক্যাম্প। ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। জানান আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। আগুন দ্বারা দিয়ে আর বারকুল নাড়া দিয়ে আর তিন রাতভর বাইরে থাকি, মেয়ের উডম মাঝে বাইরে থাকি। আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্ধি ফেরা গাঁও মাছ নুরা দিল। ইয়ান্ত আমার তো গুলি মারা শুধু যে তারা গুলি মারে আমার তো বুম মারে তো মানুষ তিয়াইরে হে দূরের মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এরে রাস্তা দুনা রাস্তার মাঝে দূরত যার মধ্যে নিড়ি ফেলাইয়ে।
এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসের মতো, কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আর তো সামান্য দড়ি নিজা গয় বাদে মেনান্দরে বাদে রেফ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্চা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরের লজাগো বলি হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গোসারা তারারে না ফাইল দিও দুম বাজাইরে মারের বাদে ফেরাবুতের লজাইরে জরাদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently, in 2 or 3 days, the Arakan army clearly prohibited to use the Rohingya name, Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপরে হইলো ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেইনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। তুমুল ব্যস্ত রাজধানীতে স্নিগ্ধ পরশ বুলাচ্ছে গ্রীষ্মের নানা ফুল। ছুটে চলা ঢাকাবাসীর চোখের শান্তি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুলের রং। যাপিত জীবনকে খানিকটা স্থিরতা দিচ্ছে প্রকৃতি। মুহূর্তকে মুঠোবন্দি করতে ভুলছেন না প্রকৃতি প্রেমীরা। এখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। আশেপাশে এরকম একটা পরিবেশে যখন সবুজের মাঝে লালটা দেখতে পাই, তখন আসলে চোখটা জুড়িয়ে যায়। 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার সফর সঙ্গে এনামুল হক চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো। খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানও। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা 17 দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই। এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। 5 মে প্রথমে লন্ডন থেকে সিলেটে, এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। জোবাইদুর রহমান, আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 8 সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল 9:55 সিলেটে পৌঁছাবেন। এরপরে সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। বড় ভাবি, ছোট ভাবি
দুইজনই আসতেছে ওনার সাথে। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস দিন তারিখ নিশ্চিত না করলেও মেয়ের প্রথম সপ্তাহে খালেদা জিয়ার দেশে ফেরার কথা জানান। এই সপ্তাহের মধ্যেই আসবেন, আজকে শিডিউল পেয়ে যাবেন। আন্দোলনকারী সকল দল বলেন, এমনকি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদা জিয়াকে। আন্তর্জাতিক শক্তি দেশের মধ্যে সবাই মিলে আর খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে। যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেবার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাসের মূল্যবান সামষ্টিক সংরক্ষণে সবার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করা উচিত, একথা বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইতিহাস পরিষদের 14তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন এবং সাধারণ সভায় একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ইতিহাসের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে। বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সুবিধা মানুষ পেতে শুরু করেছে উল্লেখ করেন প্রধান বিচারপতি। বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন করতে না পারলে সুফল থেকে বঞ্চিত হবে দেশবাসী। উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, সকল অংশীজনকে সাথে নিয়েই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এতে বাংলাদেশ ইতিহাস পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদী। এবছর বাংলাদেশ ইতিহাস পরিষদ পুস্তক পুরস্কার পেয়েছেন 2 জন। ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তাই ইতিহাসের বিভিন্ন উপাদানের সংরক্ষণ এখন আর কেবল ইতিহাসবিদদের একার কাজ নয়, বরং ইতিহাসের মূল্যবান উপাদানসমূহ সংরক্ষণে আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে। There is no point in sugarcoating something which is essentially bitter. And this is the time for us to hold our hands together. This is the time for forging unity. This is the time for bringing people together. হজ যাত্রা এখনো ভিসা হয়নি 14,349 জনের। সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণেই এ জটিলতা তৈরি হয়েছে। সকালে হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়। হজ অফিস জানায়, ভিসা জটিলতায় এখন পর্যন্ত আটকে আছেন 13 জন। তবে ভিসা না হওয়ায় যেসব হজ যাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না, পরবর্তীতে তাদের টিকিট রি-ইস্যুর ক্ষেত্রে আর কোনো টাকা দিতে হবে না। এছাড়া আগামী 3 দিন নির্ধারিত ফ্লাইটগুলোতে এখনও অন্তত 3,000 হজ যাত্রী বিমানের টিকিট কাটেনি এজেন্সিগুলো। হজ যাত্রায় 4র্থ দিন পর্যন্ত 37 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 15,154 জন। সারাদিনে আজ হজ যাত্রীদের নিয়ে 10টি ফ্লাইট ছেড়ে যাবে। সব মিলিয়ে এবারের হজ যাত্রায় সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করতে যাচ্ছেন 87,100 জন। তো এখন পর্যন্ত অবস্থা ভালো এবং হজযাত্রীরা খুব সানন্দেই ওনাদের যাত্রা যেতে পারবে। সব দিক দিয়েই ভালো, নাই জ্ঞানদান নাই, নানান ধরনের সমস্যা থাকে। এই ধরনের সমস্যা আমরা দেখতেছি না এখন। 5টার দিকে আমার প্লেনে উঠবো, ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবে। আমার আজকের দিবাগত রাত্রে ফ্লাইট 3805 সাউদি এয়ারলাইন্সের। আপনি দেখবেন আজকেও প্রায় 11% সিট এখনও ফাঁকা। আমি সাউদি এয়ারলাইন্সে গেলাম পে অর্ডার ইস্যু করে, ওরা বলতেছে আমাদের সিট আছে কিন্তু সিট ইস্যু করার মতো আমাদের পারমিশন নাই। শীতের শেষ আর গ্রীষ্মের শুরু, বছরের এই সময়টায় সবজির হিসেব যেন কিছুতেই মেলে না। হঠাৎ টান পড়ে যোগানে, বেড়ে যায় দাম। এবারও তার ব্যতিক্রম নয়। ব্যবসায়ীদের দাবি, কৃষক প্রস্তুতি নিতে দেরি করায় গরমের সবজি আসতে দেরি হচ্ছে। তাই সব পণ্যের দর কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে। যদিও উত্তরাঞ্চলের স্থানীয় বাজারে বাস্তবতা উল্টো। গেল শীতে বেশ স্বস্তিতে সবজি খেয়েছেন সাধারণ মানুষ। দাম ছিল সবার নাগালে, স্বাভাবিক ছিল যোগান। কয়েকটি পণ্য বাদে দাম নিয়ে খুব একটা আপত্তি ছিল না কৃষকের। কিন্তু গ্রীষ্ম শুরু হতে না হতেই সেই স্বস্তি হারিয়ে গেল।
রাজধানীর কারওয়ান বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া। পেঁপের কেজি ৮০ টাকা হাঁকছেন ব্যবসায়ীরা, ৫০ থেকে ৬০ টাকায় মিলবে বেগুন, করলা আর পটল। ১০০ টাকায় স্থিতিশীল কাঁচামরিচ আর ধনেপাতার কেজি। দাম কমেছে লেবুর, তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশি পেঁয়াজ। যারা খুচরা কিনে ওরা তো ইন্ডিয়ান পেঁয়াজ নেয় না, এগুলা হোটেল ফাটিরা নেয়, তো এগুলা হেরা সেল করে পাল্লা হিসাবে। কৃষক যদি এরকম পরিমাণ উৎপাদন করতে পারতো তাহলে তো হয়তো দেখা যায় অ্যাভেলেবেল থাকতো, অ্যাভেলেবেল তো নাই। উৎপাদন যখন কম হবে তখন দাম একটু বাড়বেই, শীতকালে কমবেই। তবে এই সময়ের জন্য এক্সট্রাভাবে আমদানি করলে মার্কেট যদি আমরা মনিটরিংয়ে রাখি, আমার মনে হয় সব থেকে ভালো হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও সবজির যোগান কম, শ্রমিক সংকট থাকায় এখানে উৎপাদনে বেশ বেগ পাচ্ছেন চাষিরা। বিপদ বাড়িয়েছে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিও। ব্যবসায়ীরা জানালেন কেজিতে ৫ থেকে ২০ টাকা দর বেড়েছে প্রায় সব পণ্যের। ইনকামের বেলায় শূন্য, টাকার বেলায় লাগে, কোন তো চুরি করতে যাবো না। কিছু কিছু সবজি নতুন উঠেছে, তার দামও খুব একটা নাগালের ভিতরে নেই। মাঝে মধ্যে বাড়ে আবার কমে যায় বাজারে। বেগুন ধরেন ৫০-৫৫ বাজার, ৭০-৬০ বিক্রি। ভিন্ন চিত্র উত্তরাঞ্চলে। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি প্রচুর মিলছে হাতের নাগালে, আড়তে যেন পণ্য রাখার জায়গা হচ্ছে না। তাই এখানে সবজির দাম বেশ কম, ৮ টাকায় নেমে গেছে আলুর কেজি। তাই হাসি মুখেই বাজার থেকে ফিরছেন প্রায় সবাই। ২-৩ দিন আগে বাজার করছিলাম, সেখানে ৫-১০ টাকার কমতি আজকে। কাঁচামরিচ ৪০ টাকা বেচছিলাম আমরা, হলো ২৬০ টাকা পাল্লা, আজকে বেচতেছি ২৫০ টাকা পাল্লা। আর হচ্ছে এই যে কাঁচামরিচ বেচছিলাম ৫৫ টাকা কেজি, আজ হলো ৪০ টাকা কেজি। কাঁচামাল হাটে আমদানি মোটামুটিভাবে ভালো এবং কৃষকেরা মোটামুটিভাবে ন্যায্য মূল্য পাচ্ছে। ব্যবসায়ীদের আশা প্রাকৃতিক দুর্যোগে বেশি বিপত্তি না হলে সবজির ভরপুর উৎপাদন হবে গ্রীষ্মকালেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত ১৫ বছরে দেশের সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। চট্টগ্রামে একথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। অনেকে মিথ্যা ভুল সংবাদ প্রচার করলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি আইনে বিগত সরকার সবার মুখ বন্ধ করতে চেয়েছে, সেটা সংশোধন হয়েছে। ৩ সাংবাদিকের চাকরিচ্যুত সরকার করেনি, কোনো চাপও দেয়নি। তাদের জন্য চাইলে ওই 3 গণমাধ্যমের সামনে সাংবাদিকরা আন্দোলন করতে পারেন। ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না, অনেকে মিথ্যা নিউজ ছড়ান, আমরা কাউকে যে ফেসবুকটা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপ চলছে ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে। পাকিস্তানের ISI এর সাথে সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগ ছিল এমন দাবি করছে ভারতীয় গোয়েন্দারা। অন্যদিকে পাকিস্তানের দাবি হামলার নেপথ্যে রয়েছে ভারতের র। এ সংক্রান্ত নথিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এর আগে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় দুপক্ষকেই সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ঘটনা তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA। শুরু থেকে হামলার পেছনে পাকিস্তানের ইন্ধনকে দায়ী করে আসছে সংস্থাটি। এবার হামলাকারীদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সরাসরি সম্পৃক্ততার কথা জানালো NIA। প্রতিবেদনে বলা হয়, হামলার পুরো পরিকল্পনা ISI এর। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে কেন্দ্র করে কারিগরি সহায়তা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম PTV। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের ওই ঘটনাকে অমুসলিমদের ওপর চালানো হামলা হিসেবে প্রচারের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে নথি আসল কিনা তা যাচাইয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আমাদের ২৬ নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে, তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি। এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে। চুন চুন কর জবাব ভি মিলেগা, জবাব ভি লিয়া। এ অবস্থায় পাকিস্তান ভারত দুপক্ষকে সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। সন্ত্রাসী হামলার জবাব দিতে গিয়ে আঞ্চলিক যুদ্ধ যেন না বাধে সেই বিষয়ে ভারতকে আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। আমাদের ভারত পাকিস্তানের বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে। আশা করি ভারত এমনভাবে এই সন্ত্রাসী হামলার জবাব দেবে যে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না পরিণত হয়। এটাও প্রত্যাশা পাকিস্তান যাতে দায়িত্বশীলভাবে সহযোগিতা করে। এদিকে লাগাতার অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বৃহস্পতিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশ শেষ করব কৃষ্ণচূড়ার কথা জানিয়ে। খেয়াল করেছেন কাঠখোট্টা শহরে নিজেদের স্নিগ্ধ অধিকারে জানান দিচ্ছে রক্তিম লাল, সূর্যের মতো উজ্জ্বল হলদে কিংবা চোখের আরাম দেয়া বেগুনি রঙগুলো। তুমুল ব্যস্ত নাগরিক মনের হঠাৎ থমকে দাঁড়ানোর অপেক্ষায় নগর জুড়ে ফুটে আছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া আর জারুল সোনালু। সহকর্মী ফারহানা ন্যান্সি এই উষ্ণ মৌসুমে খানিকটা স্থির স্নিগ্ধ জগতে নিয়ে যাবেন আমাদের। প্রশান্তের ছবিগুলো তুলেছেন তানভীর মিজান। তপ্ত গ্রীষ্মে রক্তিম লাল কাব্যরা দখল নিয়েছে কর্মব্যস্ত বেরসিক ছুটে চলা শহরের। প্রকৃতির দ্রোহ বিদ্রোহের বিস্তার নাগরিক মনে। নচিকাতার গানের পংক্তি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। সেই অপেক্ষার ভালোবাসাদের দেখা মিলে রাজধানীর পথে পথে। চোখে পড়ে কৃষ্ণচূড়ার রঙের সাথে মানুষের বন্ধুত্বের কাব্য। পথিকের মনে যখন জীবনযুদ্ধের নানা সমীকরণ আলোড়ন তোলে, তখন কৃষ্ণচূড়ার দীপ্ত উচ্চারণ, কনকচূড়া বা সোনালুর হলুদাভাব অজানা হাতছানি তাকে কিছুটা প্রশান্তির পথে আমন্ত্রণ জানায়। সবুজ এবং লালের মধ্য দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটা ভীষণ মনে প্রশান্তি দিচ্ছে। এই যে কৃষ্ণচূড়ার যে রংটা, এটা আমাদের মনে আসলে সুন্দর একটা প্রশান্তি দেয়। এই যে সপ্তাহের যে ক্লান্তিটা, সেটা ভুলিয়ে দেয়। এখানে আসলে একটা কথাই মাথায় আসে যে রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মনে হয় যে শহরটা কৃষ্ণচূড়া শহর, কৃষ্ণচূড়া শহরের মতো মনে হয়, এবং তার ভিতরে এসে একটা খুব ভালো লাগা কাজ করে সব সময়। হাতের ঝিলকে হলুদে আচ্ছন্ন করে রাখা কনকচূড়া তার ভালোবাসা প্রজ্ঞা বিলিয়ে দিচ্ছে। ঝরে পড়া কনকচূড়া হাতের মুঠোয় আগলে রাখে ফুলকুরানি কন্যা। গোলাপি আভার জাবানিকা দেখে তরুণীর মন গেয়ে ওঠে। বাগিচায় ফুল ছুরি তুই, বিষ্ণে শাখায় আজ দোল, এই গানটা খুবই ভালো লাগে। তো এটাই আমার মনে আজকে আসার সময় বাজতেছিল। এখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। আশেপাশে এরকম একটা পরিবেশে যখন সবুজের মাঝে লালটা দেখতে পাই, তখন আসলে এই চোখটা জুড়িয়ে যায়। বাংলার চেরি জারুলের স্নিগ্ধতা প্রাণে প্রাণ ছড়াচ্ছে। চিরচেনা ক্যাম্পাসের দুই ধার দখল নিয়েছে এই বেগুনি আভার স্নিগ্ধতা। প্রকৃতিপ্রেমীরা নিরাশও করে না, মুহূর্তকে ধরে রাখে জারুলের সাথে। কৃষ্ণচূড়া দেখে মনে হয় যেন আগুন জ্বলছে, আর তার মধ্যে জারুল ফুল একদম নির্মলতা নিয়ে আসে, প্রশান্তির একটা ছায়া নিয়ে আসে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া, জারুল যখন সোনালু ফুটে, খুবই ভালো লাগে। অবিরত ছুটে চলা যাপিত জীবনকে খানিকটা স্থিরতা উপহার দিচ্ছে গ্রীষ্মের পুষ্পমঞ্জুরি। পিচঢালা পথের কর্কশ রূপকে যেমন আদুরে চোখ রাঙানি দিচ্ছে অসীম সুন্দরের এই উপাদান, তেমনি সবুজ ঘাসে আলপনা এঁকে দিচ্ছে রঙিন ফুলের প্রাচুর্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। সেই খবর রাখছেন আমার সহকর্মী আলামিন হক অহন। অহন, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন প্রকৃতপক্ষে কোন কোন দাবিতে তারা আন্দোলন করছেন এবং সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। দুঃখিত, আপনার প্রশ্নটি আমি শুনতে পাইনি। আপনি জানতে চেয়েছেন এখানে কোন কোন
রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে, হেফাজতে ইসলাম যেমন অংশ নিয়েছে, একই সঙ্গে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন যেগুলো আছে সেগুলো অংশ নিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তারা বলছেন ইসলাম বিরোধী কমিশন বাতিল করতে হবে এবং একই সঙ্গে তারা বলছেন আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে কথাও তারা বলছিলেন এবং একই সঙ্গে ট্রাম্পের গাজা দখল থামাও, জাতিগত নিধন, যুদ্ধাপরাধ বন্ধ করো, এই সব বিক্ষোভ মিছিলের কথাও তারা বলছেন। জাতীয় বিপ্লব পরিষদ যেমন রয়েছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার নেতাকর্মীরা রয়েছে এবং একই সঙ্গে উত্তর গেটে অন্তত 5 থেকে 7টি সংগঠনের নানান কার্যক্রম চলছে এবং এই সংগঠনগুলো আপনি জেনে থাকবেন আগামীকাল হেফাজতে ইসলামের একটি সেখানেও তারা কি বিষয় তুলে ধরবেন সেইগুলো নিয়েও কিন্তু তারা আলাপ আলোচনা করছিলেন এবং এর মধ্য দিয়ে আজ তারা নানান দাবি তুলে ধরছেন এবং এই দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা এই অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিতে চান যেসব ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে কিংবা এর বাইরেও ভারতে মুসলমানদের উপর নানান নির্যাতন করা হচ্ছে সেই সব দাবিও তারা কথাও তারা বলছেন, এগুলো বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। জি এবং আপনার মাধ্যমে সেই স্লোগানগুলো আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।